আমি তর্কের খাতিরে যদিও পৃথিবীতে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বোধহয় এর মধ্যে রাজনীতি দেখতে পাবেন না, তাহলে আমিও যখন মন্দিরে যাই রাজনীতি করি সম্ভবত, কিন্তু আমি তবুও ভোটের আগের দিন যান না, বা ভোটের আগের দিন গেলে রাজনীতি হয়। আচ্ছা বেশ মহারাজ, আমার প্রশ্ন, ভোটের আগের দিন গেলে যদি ঈদের মঞ্চ থেকে সংখ্যালঘু ভাই বোনেরা মনে করে ভোটটা দেবেন, কিন্তু এটা রাজনীতি নয়, আমি সবটাই ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি এটাও রাজনীতি তর্কের খাতিরে। শোকানা প্লিজ, ধরে নিচ্ছি। আচ্ছা মহারাজ, দেশনায়ক, দেশের সর্বাধিনায়ক, তিনি পরের বার নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন কিনা সেটা এই মুহূর্তে নির্বাচনের যারা জনগণের তাদের হাতে, তারা নির্বাচিত করবে। কিন্তু আমার প্রশ্ন, তিনি যদি নির্বাচিত হয়ে আসার পর তার বাকি কাজ করবার জন্য এখান থেকে শক্তি সঞ্চয় করবেন বলে ঠিক করেন আগামী 48 ঘন্টার জন্য, তাতে সমস্যার কী আছে? যদি এটাকে কেউ রাজনীতির মাথা করতে চান, আমার তো মনে হয় তিনি বিবেকানন্দকে অনুসরণ করছেন। তিনি তো চেয়েছিলেন ধর্মের অধীনস্থ সব কিছু হোক আমাদের দেশে। মহারাজ, গীতায় ভগবান খুব সুন্দর করে বলেছেন, বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া। যখন দীর্ঘ কর্মের দ্বারা মন বিচলিত হয়, মন অশান্ত হয়, তখন একান্ত যোগের মধ্যে দিয়ে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয় তার নিজের স্বরূপে। দেশনায়ক হিসেবে দীর্ঘ 2 মাস ব্যাপী তিনি তার দায়িত্ব পূর্ণ করেছেন। দলনায়ক হিসেবে যা যা দায়িত্ব তা তিনি পূরণ করেছেন। এরপর একেবারে মানুষ হিসেবে তিনি যদি তার নিজের সত্তায় ফিরতে চান, তিনি যদি তার আত্মকেন্দ্রে ফিরে আসতে চান, তার মধ্যে কোনো অন্যায় আছে, তার মধ্যে কোনো অপরাধ আছে বলে আমি মনে করি না। বিশেষ করে যেখানে ভগবান নিজে বলেছেন গীতার 6ষ্ঠ অধ্যায়ের 2য় শ্লোকে যে চঞ্চল মনকে বিষয় থেকে প্রত্যাহার করে নিতে হয় এবং এই প্রত্যাহারের মধ্যে দিয়েই সত্যের উদ্বোধন হয়। কেউ যদি সেই সত্যের কাছাকাছি দাঁড়াতে চায় 2টো দিন, তার মধ্যে তো কোনো আপত্তি থাকতে পারে না, না ধর্মীয়ভাবে না রাজনৈতিকভাবে। শুধু তাই নয়, গীতাতে আবার ভগবান বলছেন ওই অধ্যায়ের 25 সংখ্যক শ্লোকে বলছেন, ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। যখন মন আকুল হয়, যখন মন ভবিষ্যতের অমৃত দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠে, তখন চিন্তা বর্জিত হয়ে কেবলমাত্র সত্যের মধ্যে নিবিষ্ট হতে হয়। এটা সনাতনী ধারা। সেই সনাতনী ধারায় তিনি যদি ধ্যানস্থিত হতে চান, তস্মাৎ যোগী ভবার্জুন, সেই যোগের মধ্যে তিনি যদি ফিরে আসতে চান, ভগবানের কথা অনুযায়ী সেই পথে যদি চলতে চান, এর মধ্যে অপরাধ কোথায়? আর যদি বলি ক্যামেরা, উনি কি নিমন্ত্রণ করে ক্যামেরা সঙ্গে করে নিয়ে গেছেন? কোথাও কি বলেছেন যে ক্যামেরা আমাকে দেখাবে? হ্যাঁ, তাহলে ক্যামেরা নিয়ে আমাদের এত আপত্তি হয়ে যাচ্ছে কেন? ধ্যানের মধ্যে দিয়ে সত্যকে খুঁজতে চাইছে, এটাও তো আমাদের আদর্শ হতে পারে। এক্স্যাক্টলি, আমরা তো সেটাও ধরতে পারি। এক্স্যাক্টলি, যে আমাদের মনও যখন অশান্ত হবে, তখন আমরা যেন এই ধ্যানের পথে, এই মননের পথে এগোতে পারি। আমি সুকন্যার কথা অনুসরণ করি। নির্মলা বাবু, সেখানে নয়, সুকন্যা প্লিজ, সবার মাঝখানে না প্লিজ। নির্মলা বাবু, সুকন্যা সবার মাঝখানে প্লিজ। আবার আপনি আপনার সময় বলবেন। নির্মলা বাবু, আমি এখানে সত্যি কোনো আপত্তির কারণ খুঁজে পাচ্ছি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হয়, পুলিশ কমিশনার খালি পায়ে প্রসাদ বিতরণ করেন, প্রচুর মিডিয়া ক্যামেরা। প্লিজ, আপনাকে জিজ্ঞাসা করছি না তো, আপনি সব কথাই রেসপন্ড করেন। আমি নির্মলা বাবুকে জিজ্ঞাসা করছি। সেখানে পুলিশ কমিশনার কালী পায়ে প্রসাদ বিতরণ করেন, প্রচুর মিডিয়ার ক্যামেরা থাকে, মুখ্যমন্ত্রীর ভোগ রান্না দেখানো হয়, বাড়িতে জগন্নাথ পুজো হলে তারও ছবি ওঠে, দৈতাপতিজি আসেন। আমার প্রশ্ন, প্রধানমন্ত্রী গিয়ে কোনো মন্দিরে প্রণাম করলে, প্রধানমন্ত্রী নিজের জন্য ধ্যানস্থ হতে গেলে, আশীর্বাদ নিতে গেলে, সেই ছবিটাকে রাজনৈতিক প্রচার বলে কেন মনে হয়, কখন মনে হয়? নির্মলা বাবু, তার কারণ দেখুন, আপনি প্রথমেই বলি 1% ভোট যারা পায়, 1.75% ভোট, তাদের সঙ্গে আপনি কোনোভাবেই 40% ভোটের তুলনা করবেন না। কারা 1%? তৃণমূল কংগ্রেস সারা দেশে 1.75% ভোট। তৃণমূল কংগ্রেস কি সারা দেশে পাঠিয়ে দিয়েছে? না প্লিজ, সবার মাঝখানে না, আপনি সুযোগ পেয়েছেন, আবার আপনি সুযোগ পাবেন। সবাই যদি এখানে বিরোধী হয়, আমাদের তখন বলতেই হবে না, দাম নেই তো আপনাদের, প্রত্যেকের উত্তর দিতে হবে। আপনাদের কোনো দামই নেই, আবার আলাদা করে উত্তর দেবেন। আমি নোট করে আপনাদের কোনো দাম নেই, লাভ কি আছে? আপনারা আলোচনা করেন কি করে আমি জানি, আপনি কি করে আলোচনা করেন জানি না। 1% ভোট পেয়ে
একটা মানুষ যে 40% কাছাকাছি ভোট পাচ্ছে এইসব গলাবাজি করে আপনার লাভ কি? চলে যান না, পার্টিতে আছেন কেন? পার্টি ছেড়ে দিন, এরকম ভাবে রাখার দরকার নেই। আপনি বা আজকে এখানে যুক্তি দিয়ে কথা বলবেন, যুক্তি ছাড়া কথা বলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় তাবেদারি করতে গেলে, যদি তাবেদারি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে, আপনাকে করতে হবে। নরেন্দ্র মোদীর তাবেদারি করার প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আপনারা উনি যখন হিজাব পরে ছবি তোলেন সেই ছবিটাও দেখানো হয়, আর আজকে নরেন্দ্র মোদী যখন ওখানে বসে করছে মানে ধ্যান করছে সেটাও দেখানো হচ্ছে। সাংবাদিকদের কাজ সেটা তারা করছে, এটা তো অসুবিধা কি আছে? আপনাদের প্রবলেম হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তি হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক হতে হবে, আর কেউ রাজনৈতিক হতে পারবে। এটা কখনো সম্ভব? শ্রীমতী গান্ধী যখন মাথায় পল্লু দিয়ে সবার কাছে ভোট চাইতেন, মায়ের একটা ইমেজ তৈরি করতেন। রাজীব গান্ধী যখন ভারতীয় ড্রেস পরে ভোট চাইতেন, আপনাদেরই গুরু, আপনাদেরই দিদির গুরু তারা। ছাড়ুন, আপনার সঙ্গে কি কথা বলবো, আপনি এখনো কোচি তৃণমূল ছাড়ুন না, ওসব ছাড়ুন। আপনাকে আমি কোচি তৃণমূল বলছি, আপনাকে নিয়ে আলোচনা করতে চাই। প্রথম কথাই হচ্ছে 13 সালে মমতা জানতেন না বিবেকানন্দ কেন্দ্র কি করে, মনে হচ্ছে? শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে হিন্দু কনসলিডেশনটা বেরিয়ে যাচ্ছে, এইটা একদম ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম কনসলিডেশন চাইছে, একদম পরিষ্কার কথা চাইছে। তো তাহলে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, একদম পিক অ্যান্ড চুজ করে নিয়েছেন যে যতগুলো হিন্দু সংগঠন আছে আমরা তাদেরকে আক্রমণ করব। আর সেই হিসেবে উনি যে জিনিসটা করছেন সেটা হচ্ছে পরিষ্কার, নরেন্দ্র মোদী যেহেতু উনি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমাদের একটা ধারা আছে যে যে কোনো ধর্মীয় আধ্যাত্মিক ব্যাপারটা যে কোনো একজন ইন্ডিভিজুয়ালের ব্যক্তিগত ব্যাপার, সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেই ধারা থেকে সরে গেলে তাকে সমালোচনা শুনতে হবেই। যদি সেটা না হয় সেটাই আমি বলবো অ্যাবনর্মালিটি। আজকে ওরা যে সমালোচনা করছেন নরেন্দ্র মোদীর, এটাই নর্মাল। যদি সরে যেতেন তাহলে বুঝতাম তৃণমূল দলটা পাগল হয়ে গেছে, অ্যাবনর্মালদের দল হয়ে গেছে, কিন্তু সেটা নয়। তাই জন্য খুব নর্মালি ওরা করছে, আমি ওটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এবং প্রশ্নটা একটা জায়গাতেই দাঁড়াচ্ছে যে নরেন্দ্র মোদী ওখানে ধ্যান করতে গেছেন, এর আগেও 3 বার ধ্যান করেছেন, 2 বার ধ্যান করেছেন আপনারা জানেন। সুতরাং এবার এই ধারাটা উনি মেনটেন করেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে অল্প জানে তো বলতেই থাকে, অল্প জানাটা সুবিধে আছে। তৃণমূলের সবাই এত অল্প জানে, তাদের সুবিধাটা একটাই, তারা যা খুশি তাই বলতে পারে। অল্প জানা কোনো রেসপন্সিবিলিটি নিতে হয়, কখনো কোনো দায়িত্ব নিতে হয় না। আপনি অল্প জেনে যা খুশি বলে দিতে পারেন, কিন্তু যদি আপনি বেশি জানেন তাহলে আপনি আটকে যাবেন। সহকর্মীদের একটা ছবি রাখতে বলবো, এই ছবিটার সঙ্গে এই ছবিটা আমরা দেখাচ্ছি, আমি শুধু দেখাতে বলবো একটা ছোট্ট স্টিল ছবি 33 বছর আগেকার, 1991 সালে। এই বিবেকানন্দ তৃণমূলের নয় তো? না, আমি নরেন্দ্র মোদীর একটা ছবি দেখাচ্ছি। যখন নরেন্দ্র মোদী বিজেপির নয় তো? এক মিনিট, যখন নরেন্দ্র মোদী কিচ্ছু হয়নি, এমনকি বিজেপির জেনারেল সেক্রেটারিও হননি সেই সময়কার ছবি। নরেন্দ্র মোদীর একতা যাত্রা শুরু করার ছবি মুরলী মনোহর যোশীর সঙ্গে। এই যে ছবিটা নির্মলবাবু 1991 সালে ঠিক এই বিবেকানন্দ মূর্তির কাছে, বিবেকানন্দ মূর্তির সামনে পায়ে প্রণাম করে এই রক মেমোরিয়াল থেকে তিনি একতা যাত্রায় বেরিয়েছিলেন। তখন জম্মু কাশ্মীরে 370 ধারা ছিল, ওখানে আমাদের দেশের নিশান উঠত না। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত তারা গিয়েছিলেন জম্মু কাশ্মীরের মাটিতে ভারতীয় পতাকা ওড়ানোর জন্য। এখন এর জন্য যদি কেউ বিবেকানন্দকে সহায় করে থাকেন, আমি জানি না বিবেকানন্দ বেঁচে থাকলে তাতে অখুশি হতেন কিনা, কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এর জন্য ধর্মের আশ্রয় নেওয়া হচ্ছে বা রাজনীতি ধর্ম মিলে গেছে? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যে তপস্বী, এই কথাটা নরেন্দ্র মোদী যার বাড়িতে মানুষ হয়েছেন, প্রচারক হবার আগে যেখানে বড় হয়েছেন, তার নাম হচ্ছে মোহন ভাগবত। তিনি একেবারে পরিষ্কার রাম মন্দির উদ্বোধনের দিন মঞ্চে দাঁড়িয়ে বললেন, वो तो तपस्वी थे और तपस्वी भी है, आज भी है। প্রধানমন্ত্রী হিসেবে তাকে একেবারেই উনি ওখানে সম্বোধন করলেন না, তপস্বী বলে করলেন রাম মন্দিরের উদ্বোধন। সুতরাং যিনি ওর সঙ্গে ঘর করেছেন, আমি তো তার কথার বেশি গুরুত্ব দেবই, এটা তো খুব স্বাভাবিক কথা। মোহন ভাগবত যেটা বলছেন, আমি নরেন্দ্র মোদীর সঙ্গে তো বাস করি, কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলতে পারি, সেটা হচ্ছে একটা খুব অসম ব্যাপার লাগে, সেটা হচ্ছে
যে সবাই যখন নরেন্দ্র মোদীর যদি কোনো ব্যক্তিগত কিছু থাকে, যদি ব্যক্তিগত কোনো ভাবধারা তৈরি হয়, শুধু রাজনৈতিক পরিচয়টার জন্য সেইটা চাপা পড়ে যাবে, সেটা কখনো সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো করেন, কালী পুজো করেন, সব কিছুই করেন, কিন্তু সেটাও প্রচার হয়, সেটাও দেখানো হয়, কিন্তু তখন তো কেউ কোনো কথা বলে না।